দর্শক আমন্ত্রণ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। দর্শক, আপনারা দেখেছেন যে বিগত সরকারের পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সেই সরকার ক্ষমতায় আসার পরপরেই যে বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এবং সেই সংস্কারের লক্ষ্যে প্রথমেই তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করেছে। তারপর বিভিন্ন ব্যাংকগুলো, বিশেষ করে যে সমস্ত ব্যাংকগুলোর বিরুদ্ধে নানান রকমের অনিয়ম কিংবা অর্থ পাচারের অভিযোগ এবং সেই সঙ্গে যে নানা দুর্নীতি হয়েছে, সেই ব্যাংকগুলোতে সুশাসন প্রতিষ্ঠার জন্য পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনা হয়েছে, নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। শেয়ার বাজারে পরিবর্তন আনা হয়েছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে পরিবর্তন আনা হয়েছে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নানা রকমের পরিবর্তন কিংবা সংস্কারের কাজ চলছে। সেই সংস্কারগুলোকে আসলে ব্যবসায়ীরা কিভাবে দেখছে এবং সেই সংস্কার সঠিক পথে এগুচ্ছে কিনা কিংবা আরও কোন রকমের সংস্কার দরকার, সেসব বিষয় নিয়ে আমরা সাজিয়েছি আজকের এই আলোচনা। আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শাহরিয়ার স্টিল মিলস অ্যাসোসিয়েশন শাহরিয়ার স্টিল মিলের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম। জনাব মাসাদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে শ্রোতা দর্শক মণ্ডলী। জি, যে কথাটি আমি শুরুতে বলছিলাম যে এই যে সংস্কার হচ্ছে, সেই সংস্কারগুলোকে আপনারা কিভাবে দেখছেন এবং সংস্কার সঠিক পথেই এগুচ্ছে কিনা? অবশ্যই সংস্কার হয়েছে, মানে প্রাথমিকভাবে যেগুলি করা দরকার এগুলি দ্রুত গতিতেই আগাচ্ছে, কিন্তু এই সংস্কারটা খুব ছোটোখাটো সংস্কার না। তো এইটা একটা নতুন স্বাধীনতার মতো আমাদের স্বাধীনতা হয়েছে, অনেক জীবনের বিনিময় হয়েছে। তো সেই স্বাধীনতার সুফল ঘরে তুলতে গেলে অতীতে যেমন একবার স্বাধীন হয়ে আবার আমরা পরাধীন হয়ে গেছিলাম, সেরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা সেই আশায় বুক বেঁধে আছি যে হয়তো এবার সেই সংস্কারটা হবে, কিন্তু এই সংস্কারটা এত সহজ না। এই অন্তর্বর্তীকালীন সরকার আর অতীতের কেয়ারটেকার সরকার এক না। অতীতে যেই কেয়ারটেকার গভর্নমেন্টগুলি হয়েছিল তাদের উপরে দায়িত্ব ছিল শুধু একটা নির্বাচন করে দেওয়া বা নির্বাচনের পরিবেশ তৈরি করা। এখন কিন্তু সেইখানে তা না। এই বিগত দিনগুলিতে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের যে প্রশাসনের ব্যবস্থাগুলি এমনভাবে নষ্ট করা হয়েছে, যেখানে পরদে পরদে দুর্নীতি। আমাকে এই ব্যবসা করতে গেলে আমার ট্রেড লাইসেন্স থেকে নিয়ে প্রায় 20টার মতো ট্রেড লাইসেন্সে আমাদের নিতে হয়। সব জায়গায় অনিয়ম ছাড়া, ঘুষ ছাড়া কোথাও কাজ হয় না। এটা একেবারে ওপেন সিক্রেট হয়ে গেছে সেই সংস্কারটা। তো সেই রকম আপনি নির্বাচন বলেন, নমিনেশন বাণিজ্য হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে, এবং সর্বশেষ একেবারে পুলিশ আর ডিসিদের দিয়ে নির্বাচন করানো হয়েছে। এবং এই 15-16 বছরে যেই নিয়োগগুলি দেওয়া হয়েছে এগুলি সমস্ত একেবারে ডিএনএ টেস্ট করে নেওয়া হয়েছে, সব জয় বাংলা। তো এই রকম একটা ব্যবস্থার উপরে আপনার উপরের শুধু মাথাগুলি পরিষ্কার করে ফেললেই কিন্তু রাতারাতি এটার সুফল পাওয়া যাবে না। যেই কারণে এখনও অনেক আওয়াজ বাইরের থেকে আসতেছে, আমাদের পার্বত্য অঞ্চলে গণ্ডগোল হচ্ছে, আমাদের গার্মেন্টসে নিয়ে অশান্তি বিরাজ করছে। গার্মেন্টসের নেতৃত্বে কারা ছিল? গার্মেন্টসের যারা ব্যবসায়ী অধিকাংশ নেতৃত্ব যারা ছিল তারা গত সরকারের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। তো সেইখানে তো তারা একটা অস্থিরতা তৈরি করতে চাইবেই না। আপনি যে কথাটা বললেন যে বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলো আমরা দেখেছি তাদের লক্ষ্য ছিল নির্বাচন করা, কিন্তু এবারের তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্য নির্বাচনের পাশাপাশি অর্থনৈতিক সংস্কারগুলো করা, তাই তো? তার মানে তাদের বাড়তি দায়িত্ব মানে কি, দেশ পরিচালনাও করতে হবে। যেমন ধরেন না, এই নির্বাচন এই বিজয়ের পরে এই সরকারে 1 মাস আমাদের তো পুলিশ প্রশাসন বলতে কিছুই ছিল না। আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব পালন করেছি। আমার ফ্যাক্টরিতে আমি আলাদা লোক নিয়োগ করে তার বাইরেও সিকিউরিটির ব্যবস্থা করেছে। আমাদের এলাকায়, মহল্লায়, মসজিদ থেকে আমরা এই সিকিউরিটির জন্য লোকজন নিয়োগ করেছি মহল্লায় মহল্লায়। এইভাবে তো একটা রাষ্ট্র বেশি দিন চলতে পারে না। আজকেও কিন্তু পুরোপুরি একেবারে ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ। আমরা রাস্তাঘাটে যেই অব্যবস্থাপনাগুলি দেখি, ট্রাফিক ব্যবস্থা যেটা দেখি, এটা কিন্তু এতটা দুর্বল ছিল না। এটা
এখন একটা অরাজকতার অবস্থার মধ্যে ছিল। অতীতে যেমন কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলি আমরা, যদি 2008 সালের দিকে তাকাই, তখন কিন্তু এই ঢাকা শহরের যানজট একদিনেই দূর হয়ে গেছিল। যেমন আর্মিরা রাস্তায়, ওই মিলিটারি পুলিশ যারা রাস্তায় দাঁড়িয়েছিল, একদিনের মধ্যে সমস্ত শৃঙ্খলা ফিরে আসছিল। আপনি তো বলেছেন ওই সময়ের বাস্তবতা আর এখনকার বাস্তবতার মধ্যে তো পার্থক্যও আছে, কিন্তু এটার মধ্যে সমন্বয় করতে হবে। তো আমরা তো বেশি দিন এই অরাজক অবস্থার মধ্যে চলতে পারবো না। আমাদের এখন রাস্তায় আমরা রড তৈরি করি, রড ডেলিভারি দেই, রাস্তা থেকে সেই রড ছিনতাই হয়ে যায়। তো এইগুলি একটা হয়তো রিকভার করছে পুলিশ আমাদের মতো করে, আমরা এবং পুলিশের সহযোগিতা আমরা পেয়েছি, কিন্তু যেই রকম অবস্থা চলতেছে এটা বেশি দিন চলতে দেওয়া যাবে না। আরেকটি বিষয় বলি, যে আপনি যে বললেন যে সংস্কার চলছে বা সংস্কার করতে হবে, নানা অরাজকতা আছে, একই সঙ্গে রাজনৈতিক দলগুলো আবার সংস্কারও চাচ্ছে, আবার যৌক্তিক সময়ে কিংবা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনও চাচ্ছে। তো আপনাদের কাছে কি মনে হয়, বিশেষ করে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে যদি আমি আপনার কাছে একটু জানতে চাই, যে আসলে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, বা আপনারা কি? অবশ্যই এইবারের অন্তর্বর্তীকালীন সরকারটা অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এই মূল লক্ষ্যই ছিল এই বৈষম্য দূরীকরণ করা, সংস্কার করা। এই সংস্কার না করে যদি আজকে নির্বাচন দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই সুফল আসবে না, তাহলে সেই আগের জায়গায় চলে যাবে। তাই সংস্কার যেমন প্রয়োজন, সংস্কারের সাথে কিন্তু এই সংস্কারটা একদিন দুই দিনে হয়ে যাবে না। আমাদের রাষ্ট্র পরিচালনাও করতে হবে, আমাদের ইকোনমি টিকিয়ে রাখতে হবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা টিকিয়ে রাখতে হবে, সমস্ত দিকেই সরকারকে নজর দিতে হবে। তা আমার ব্যক্তিগত যেটা ধারণা, আমার মনে হয় এই সময় যদি শুধু এই সরকারটাকে জাতীয় সরকারের রূপ দেওয়া যেত, সবগুলি রাজনৈতিক দলের এর মধ্যে যদি পার্টিসিপেশন থাকতো, তাদের মধ্যে যেই সকল লোকগুলি পরিচ্ছন্ন পরীক্ষিত, সব দলের মধ্যেই তো কম বেশি কিছু লোক আছে, তাদেরকেও যদি এর মধ্যে অন্তর্ভুক্ত করা যেত, তাহলে তারা সাথে থেকে যখন কাজগুলি করত, তখন আর এই দ্রুততার প্রশ্নটা আসতো না। জাতীয় সরকারের কথা কিন্তু প্রধান যে রাজনৈতিক দল এখন এই মুহূর্তে বিএনপি কিন্তু বলছে। হ্যাঁ, বিএনপি বলছে, অবশ্যই এটাও আমরা বিএনপির মূল নেতৃত্বে যিনি আছেন, যিনি এখন অস্থায়ী দলীয় প্রধান আছেন, বা উনি তারেক রহমান সাহেবের কথায় আমরা কিন্তু বেশ আশার আলো দেখতে পাচ্ছি। উনি কিন্তু সংস্কারের কথা আগেই বলেছেন, তো এবং উনি জাতীয় সরকারের কথাও বলেছেন। এটা আসলে এখনকার সময়ের প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ তারা যদি রাজনৈতিক দলগুলির মধ্যে একেবারে যারা পরিচ্ছন্ন লোক তো কিছু আছে, এটা সকলেই চেনে জানে, আমরা তো তাদের বাইরের কিছু না, তাদের মধ্যে থেকে কিছু পার্টিসিপেশন যদি থাকতো, তাহলে তাদের সেই তাড়াতাড়ি থাকতো না। তারাও তো সেই সংস্কারটা চায়, তাহলে তাদের যদি পার্টিসিপেশন থাকতো, তাহলে তারা যুক্তিক সময় দিয়ে সেগুলি সংস্কার করে সম্মিলিতভাবে কাজটা করতে গেলে এইটা আরও সুফল বয়ে আনতো। তার কারণ এই সংস্কারটা একটা তৈরি করে এটা বাস্তবায়ন করতে গেলে তো নির্বাচিত সরকার লাগবে, পার্লামেন্ট লাগবে, বা জাতীয় ঐক্যমত লাগবে। সেইটা করতে গেলে সকলের পার্টিসিপেশনটা দরকার। তাতে যদি সময় কিছুদিন বেশিও লাগে, তাহলে ওই অস্থিরতাটা আসবে না। আপনি বলছিলেন যে জাতীয় সরকার গঠন করার কথা, তো আমার প্রশ্নটি ছিল যে জাতীয় সরকার গঠন করলে ব্যবসা বাণিজ্যের জন্য কি বাড়তি সুবিধা পাওয়া যাবে, বা সুবিধা কি মিলবে? এখন যেটা গতানুগতিক সরকারের মধ্যে আর একটা সরকারের মধ্যে ডিফারেন্স হলো, ধরেন না, এখানে যদি ব্যবসায়ী প্রতিনিধি না থাকে, একটা হলো যারা টিচার তারা অনেক জ্ঞানী, কিন্তু প্র্যাকটিক্যালি ফিল্ডে যারা কাজ করেন তাদের পার্টিসিপেশনও তো দরকার। এবং রাজনৈতিক অস্থিরতা দূর করার জন্য রাজনীতিবিদদেরও পার্টিসিপেশন দরকার। তবে সেই রাজনীতিবিদগুলি যাতে পরিচ্ছন্ন হয়, যাদের পরিচ্ছন্ন আছে তাদের নিয়ে যদি সর্বদলীয় একটা সরকারের অংশগ্রহণ থাকে পরিচ্ছন্ন লোকগুলির, তাহলে এই অস্থিরতাটা থাকবে না। যেমন এই সরকারটা যদি বলা হয় শুধু ছাত্র যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সরকার, তাহলে ভুল হবে। এই আন্দোলনটা শুধু এই 15 দিন 20 দিনের আন্দোলন না, এই দীর্ঘদিনের দুঃশাসন, নিপীড়ন, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নিপীড়ন, এবং যে বিভিন্ন পেশাজীবীদের উপরও নিপীড়ন হয়েছে, সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। আমাদের এফবিসিসিআইয়ের নির্বাচনকেও দলীয়করণ করা হয়েছে, একেবারে রীতিমতো ওইটাকেও একটা ব্যবসায়ী লীগ তৈরি করে ফেলা হয়েছিল। এই সবগুলি মিলেই আজকে একটা ইস্যুকে করে সকলে একত্রিত হয়ে এই অর্জনটা হয়েছে। তো শুধু ওই একদিকে দৃষ্টি না দিয়ে সবগুলিকে করতে হবে। এখনকার আমি প্রথমেই বললাম, এই কাজটা শুধু যে এমন যে একটা নির্বাচন দিয়ে দিবে এই রকম না। আজকে আমার ব্যবসা বাণিজ্য চালু থাকতে হবে। ব্যবসা বাণিজ্য চালু রাখার জন্য
যে কাজগুলি করতে হবে, দেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলিও চালু থাকতে হবে। এই সরকার পরিবর্তনের সাথে সাথে যারা ঠিকাদার ছিল, এই ঠিকাদাররা কিন্তু সরকারের সাথে যোগাযোগ রেখে কাজ করতে হয়েছে বিগত দিনে, এখনও তাই করতে হচ্ছে। এবং যারা কর্মকর্তা ছিল তাদের মধ্যেও সকলে শঙ্কায় আছে, তাদের মধ্যে বিরাট অনিয়মেরও একটা অভিযোগ আছে। তো এই কাজগুলি একেবারে থমকে গেছে। এই রাস্তাঘাটের যে জরাজীর্ণ অবস্থা, নিয়মিত সিটি কর্পোরেশনের একটা কাজ থাকে, মেয়ররা নাই, এটা এখন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চলছে। তো এই কাজগুলি না হলে তো এই রাস্তাঘাট জরাজীর্ণ হয়ে যাবে। তার কারণ আমাদের কোনো কাজ তো স্থায়ী কাজ হয় নাই, শুধু কাজগুলি করাই হয় বিল নেওয়ার জন্য, টাকা ভাগ করার জন্য, ওটা যাতে 3 মাসের মধ্যে আবার নষ্ট হয়ে যায়। আপনি কিছুক্ষণ আগে বললেন যে ব্যবসায়ী প্রতিনিধি, এই অন্তর্বর্তীকালীন সরকারে ব্যবসায়ী প্রতিনিধি রাখার কথা আপনারা বলছেন, আরও ব্যবসায়ীরাও বলছে, বিভিন্ন ফোরাম থেকেও বলা হচ্ছে। সেটি আসলে কেন মনে হচ্ছে যে না, প্র্যাকটিক্যাল ব্যবসায়ী প্রতিনিধি বলতে গতানুগতিক আগে যে ব্যবসায়ী প্রতিনিধি ছিল ওই রকম বলছি না, যারা সত্যিকারের অর্থে পরিচ্ছন্ন ব্যবসায়ী আছে তাদের প্রতিনিধি থাকলে তাদের প্র্যাকটিক্যাল যে সমস্যাগুলি সেইটা দিয়ে তারা সরকারকে সহযোগিতা করতে পারবে, পরামর্শগুলি দিয়ে। যেমন আমরা স্টেট হোল্ডাররা আমরা যাই, আমরা যেভাবে বলি, কিন্তু আমরা তো সব লেভেলে যেতে পারি না। আর এখন আমাদের উপদেষ্টা পরিষদের খুব সীমিত ছোট সংখ্যা, এত ছোট সংখ্যা নিয়ে এত বড় কাজ করাটা ডিফিকাল্ট। আমরা যেমন আমাদের রডের গাড়ি ছিনতাই হয়ে গেছে, আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে গেলাম আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, উনি এত ব্যস্ত, আমরা গেলাম, উনি কৃষি মন্ত্রণালয়ে একটা মিটিংয়ে ছিল, সেখান থেকে এসে আমাদের সাথে কথা বলতেছে, টেলিফোনে কথা বলতেছে, খুবই ব্যস্ত। আসলে ওনারা পরিশ্রম করতেছেন, কিন্তু একজন মানুষ কতটুকু করতে পারে, কতটুকু লোড নিতে পারে। আগেই বলেছি, এই সরকারের দায়িত্ব শুধু নির্বাচন করা না, অনেকগুলি দায়িত্ব, রাষ্ট্র পরিচালনাও করতে হবে। আমার ব্যবসায় কোথায় কি প্রতিবন্ধকতা আছে এগুলি দেখে দূর করতে হবে। দীর্ঘদিনের যেই জঞ্জালগুলি আছে, এখন তো নতুন বিনিয়োগ আসবেই না, যে এই বিনিয়োগগুলি আছে সেগুলিও তো থমকে গেছে। যে আমি একটু বলি, যেমন এই সরকারের তো মাত্র 2 মাস পূর্ণ হলো, তো তারা তো সংস্কার করছে, তাদেরকেও তো সময় দিতে হবে, বা তারাও করছে। তো এই মুহূর্তে আসলে আপনারা ব্যবসায়ী হিসেবে আপনারা কি সমস্যা বোধ করছেন যেগুলোর সংস্কার কিংবা সমাধান খুব দ্রুত হওয়া উচিত ইমিডিয়েটলি? মানে আমরা তো আসলে এত বড় সংস্কারটা এত রাতারাতি আমরা আশা করতে পারি না, এই জন্য আমাদের মধ্যে কোনো অস্থিরতাও নাই। কিন্তু বেশি দিন তো এইভাবে টিকা যাবে না। যদি সরকার, যেহেতু আমরা মনে করি এই সরকারটাকে সংস্কারগুলি করতে হলে একটা মোটামুটি একটা যৌক্তিক সময় দিতে হবে। এই যৌক্তিক সময়টা দেওয়ার জন্য এই সরকারটাকে একটু শক্তিশালী করতে হবে। এই শক্তিশালী করার জন্য সকলের পার্টিসিপেশনটা সরকারের সাথে দরকার। এই জন্য আমাদের পরামর্শ হবে রাজনীতিবিদদেরও পার্টিসিপেশন থাকা উচিত, পরিচ্ছন্ন যারা আছে সব দলের সাথে পরামর্শ করে নেওয়া উচিত, ব্যবসায়ী প্রতিনিধি থাকা উচিত, পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টে চলে গেছে, যারা এখনও একটু বয়স আছে 55 থেকে 60-এর মধ্যে যারা আছে, 60-65-র মধ্যে, তাদের মধ্যে পার্টিসিপেশন দরকার। সবাইকে যে উপদেষ্টা করতে হবে এমন না, অনেক কিছু মেধা বাইরের থেকেও হায়ার করে দরকার হলে আনতে হবে প্রয়োজনের খাতিরে। এই সংস্কারগুলি স্থায়ী হইতে হবে। শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আপনার বেসিক যেই নিডগুলি, এইগুলিকে ঘুরে দাঁড় করাতে হবে। আমাদের ব্যবসার মধ্যে যেই অনিয়মগুলি আছে সেগুলি সংস্কার করতে হবে। এমবিআরের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, এমবিআরের বাকি লোকজন তো পরিবর্তন হয় নাই, তাদের মধ্যে মোটিফিকেশন করতে হবে, নতুন লোকজন তৈরি করতে হবে। এই জন্য তাদের যৌক্তিক সময় দিতে হবে। তো সেই সময়গুলির জন্য তো একটু সরকারটাকে আরেকটু শক্তিশালী করতে হবে, একটা রিচ করতে হবে। যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার সার্বিকভাবে আর কি বলার আছে? আমরা চাই এই কাজগুলি, এই উপদেষ্টা পরিষদটাকে আরও একটু সমৃদ্ধ করা হোক এবং আমাদের কাজগুলি তাহলে দ্রুত বাস্তবায়ন হবে। দ্রুত বাস্তবায়ন হলে আমাদের সুস্থ পরিবেশ ফিরে আসলে আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টার যথেষ্ট যোগ্যতা আছে, আন্তর্জাতিকভাবে যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে, আমাদেরও আস্থা আছে এবং রাজনৈতিক দলগুলিরও তার প্রতি আস্থা আছে। তারাও মনে করে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই জাতি ব্যর্থ হবে, এই জাতি অন্ধকারে চলে যাবে। তাই এই সরকারকে সার্থক করতে হবে। সকলের পরামর্শ নিয়ে, সকলকে নিয়ে শক্তিশালী একটা উপদেষ্টা পরিষদে আরেকটু সমৃদ্ধ করে কাজের গতি বাড়াতে হবে। তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ব্যবসায়ী ব্যবস্থা, কর্মসংস্থান সবগুলি ঠিক হবে, সব জায়গায় ঢেলে সাজাতে হবে বলে মনে করি। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও এবং সাথে শ্রোতা দর্শক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি।
দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।